আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গত ক্লাসে আমরা বোর পরমাণু মডেল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তোমরা জানো আমি দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী যেভাবে বিভিন্ন টপিকসগুলো সাজানো আছে ঠিক সেভাবেই আলোচনা রাখার চেষ্টা করছি এবং এরই ধারাবাহিকতা আজকে আমরা জানব কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। তো শুরুতে আমরা কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা জেনে নেই। যে সকল বিশেষ বা কাল্পনিক বিশেষ সংখ্যার সাহায্যে পরমাণুতে, যে কোনো পরমাণুতে ইলেকট্রনের পূর্ণ পরিচিতি সম্পর্কে জানা যায় বা ধারণা লাভ করা যায় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। তো এই যে আমরা ইলেকট্রনের পূর্ণ পরিচিতির কথা বললাম, পূর্ণ পরিচিতি। ইলেকট্রনের পরিচিতি বলতে আমরা কি বুঝবো? যে কোনো একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, অর্থাৎ শক্তি স্তর সম্পর্কে আমরা ধারণা পাব সংখ্যার সাহায্যে। আবার তাহলে 1 নম্বর আমরা পরিচিতি বলতে বুঝবো শক্তি স্তর। 2 নম্বর আমরা সংখ্যার সাহায্যেই জানতে পারবো যে ইলেকট্রন কোন উপশক্তি স্তরে আছে, অর্থাৎ উপশক্তি স্তর। 3 নম্বর আমরা ত্রিমাত্রিক দিক বিন্যাস, অর্থাৎ ইলেকট্রন সমূহ আবার আমরা দেখব যে ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রনের ত্রিমাত্রিক অবস্থানও আমরা জানতে পারবো সংখ্যার সাহায্যে। আবার 4 নম্বর হলো এই ঘূর্ণন বা স্পিন। তো ইলেকট্রনের পূর্ণ পরিচিতি বলতে আমরা এই 4টা বিষয় আমরা জানব এবং এগুলো আমরা জানব কিন্তু সংখ্যার সাহায্যে, অর্থাৎ বিশেষ ধরনের সংখ্যা বা কাল্পনিক সংখ্যা 0 থেকে শুরু করে 0, 1, 2, 3 মানে ইত্যাদি পূর্ণ সংখ্যার সাহায্যে আমরা এগুলো জানব বা প্রকাশ করব। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো আশা করি যে কোয়ান্টাম সংখ্যার শ্রেণীবিন্যাস যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে কোয়ান্টাম সংখ্যা আসলে 4 ধরনের। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবেও দিতে পারি যে সকল কাল্পনিক সংখ্যার সাহায্যে পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তর, উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং সর্বোপরি ঘূর্ণন অবস্থা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি,
সেই সকল সংখ্যাকেই আমরা কোয়ান্টাম সংখ্যা বলবো। তো কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের। প্রথমে আমরা জানব প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি, বুঝতে পারছো আশা করি, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলবো? যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ইলেকট্রনের শক্তি স্তর সম্পর্কে ধারণা পাই বা শক্তি স্তরের আকার সম্পর্কে আমরা জানতে পারি, তাকে আমরা বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের n দিয়ে প্রকাশ করি এবং n এর মান 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি হতে পারে। তবে ইলেকট্রন বিন্যাস আমরা যেহেতু করছি, তোমরা নবম দশম শ্রেণীতে করে আসছো, যে এ পর্যন্ত আবিষ্কৃত 118টা মৌলের জন্য 7টা শক্তি স্তরই যথেষ্ট। অর্থাৎ n এর মান বাস্তবে আমরা দেখতে পাই 7 পর্যন্ত। পর্যায় সারণীতে আমরা দেখছি যে 7টা পর্যায় আছে এবং এই n এর মান, n এর সর্বোচ্চ মান থেকে কিন্তু আমরা মূলত পর্যায় সংখ্যা আমরা নির্ণয় করে থাকি, তোমরা জানো। তবে তোমাদের যেহেতু এখন তোমরা একটু উচ্চতর ক্লাসে পড়ালেখা করছো, এই জন্য আমরা একটু চিন্তা ভাবনা আমরা একটু আমাদের প্রসারিত করব যে এই শক্তি স্তরগুলো বা এনার্জি লেভেলগুলো আসলে কাল্পনিক, মানে হতে পারে 7-এর বেশিও হতে পারে। আচ্ছা, তো এই যে এখান থেকে আমরা কক্ষপথের আকার সম্পর্কে ধারণা পেতে পারি। যেমন ধরো যে প্রথম শক্তি স্তর কেমন, আমরা ধরলাম এত বড়, প্রথম শক্তি স্তর ধরলাম আমরা এত বড়। দ্বিতীয় শক্তি স্তর কী হবে? এই প্রথম শক্তি স্তরের চেয়ে একটু বড় হবে। তৃতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরের চেয়ে একটু বড় হবে। এইভাবে আমরা কক্ষপথের আপেক্ষিক আকার সম্পর্কে আমরা কিন্তু ধারণা পেতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। তো এই প্রধান শক্তি স্তরগুলোকে আবার ইংরেজি বড় হাতের অক্ষর KLMN দ্বারাও প্রকাশ করা হয়। এই প্রথম শক্তি স্তরকে K শেল, দ্বিতীয় শক্তি স্তরকে L শেল, তৃতীয় শক্তি স্তরকে M শেল, N শেল, Q শেল। এইভাবে আমরা প্রধান শক্তি স্তরগুলোকে আমরা এভাবেই নামকরণ করে থাকি, K, L, M, N এভাবে নামকরণ করে থাকি। পাশাপাশি এই শক্তি স্তরগুলোকে আমরা কিন্তু অরবিটও বলে থাকি, অর্থাৎ প্রধান শক্তি স্তরগুলোকে আমরা অরবিট বলি। এবং আমরা একটা সূত্র জানি যে প্রধান শক্তি স্তরে, যে কোনো প্রধান শক্তি স্তরে এই 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। সেই হিসাবে প্রথম শক্তি স্তরে থাকবে 2 × n এর মান 1 সমান 2। দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে? n এর মান সেক্ষেত্রে 2 ইকুয়ালস টু কত হবে? 8। এইভাবে আমরা দেখতে পাই যে চতুর্থ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা থাকবে কত? 4 × 4 = 16, 16 × 2 = 32। পঞ্চম শক্তি স্তরে আমরা এই সূত্র মোতাবেক দেখতে পাই 50টি। যদিও আমরা দেখব যে পঞ্চম শক্তি স্তরে 50টি ইলেকট্রন নেই। এর কারণ আমি শুরুতেই তোমাদের বলে রাখি যে শক্তি স্তর যতই বড় হোক, 4টার বেশি উপশক্তি স্তর বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করে নেই, বা 4টার বেশি উপশক্তি স্তর এখনও বৈজ্ঞানিকভাবে স্বীকৃত না। আচ্ছা, তো এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের এতটুকুই পড়তে হবে। এরপরে 2 নম্বরে আমরা জানব সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা সাবসিডিয়ারি বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যাও বলে থাকি।
সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করে থাকি। এবং আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ইলেকট্রনের উপশক্তি স্তর সম্পর্কে জানতে পারি, অর্থাৎ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে আছে এই উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাই। পাশাপাশি উপশক্তি স্তর ধারণা মানেই বুঝতেই পারছো যে উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে আমরা ধারণা পাই। তো এল সমান এল এর মান কেমন হবে, এই এল এর মান হবে 0 হতে শুরু এবং n-1 পর্যন্ত, অর্থাৎ এল এর মান এন এর মানের উপর নির্ভর করবে এবং 0 হতে এন এর মান যত হবে তার এক কম পর্যন্ত হবে এল এর মান। আমরা উদাহরণ দিতে পারি যে n সমান যদি 1 হয় তবে এল সমান হবে 0, n সমান যদি 2 হয় এল সমান হবে 0, 1, n সমান যদি 3 হয় এল সমান হবে 0, 1, 2। এই যে দেখো, খেয়াল করো যে সব সময় কিন্তু n এর মান যা হচ্ছে এল এর মান কিন্তু তার এক কম পর্যন্ত হচ্ছে। 3 হলে 2 পর্যন্ত। আর পর্যন্ত কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে যদি বলা হয় যে 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখো, তখন তুমি কি করবে? 0, 1, 2, 3, অর্থাৎ 0 এবং 1 এর মাঝে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো লিখবে, কিন্তু বলবে না কিন্তু যে 0, 10 বা 0 প্রথমটার শেষেরটা বলবে না। তো এই যে পর্যন্ত মানে n-1 পর্যন্ত মাঝখানের অঙ্কগুলো লিখতে হবে। n সমান যদি 4 হয় তাহলে এই এল সমান হবে 0, 1, 2, 3। তো এই যে এইভাবে আমরা এল এর মানগুলো পাবো এবং কোনো একটা শক্তি স্তরের ক্ষেত্রে, প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান যতগুলো হবে তার উপশক্তি স্তর হবে ততগুলো, অবশ্যই 4টার বেশি না। আমরা এখন দেখব যে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে উপশক্তি স্তর হবে কয়টা? একটা, এবং সেটিকে আমরা এই এস দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ এল এর মান আমরা এখানে লিখতে পারি, এল এর মান 0 হলে এস, এল এর মান যদি 1 হয় তাহলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। যেহেতু 4টা উপশক্তি স্তরে আবিষ্কার হয়েছে এজন্য আমরা 4টা উপশক্তি স্তরে লিখলাম। তাহলে দ্বিতীয় শক্তি স্তরকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি? 2s, অর্থাৎ 0 এর জন্য s, 1 এর জন্য p, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f। এইভাবে আমরা পঞ্চম শক্তি স্তরকেও লিখব 5s, 5p, 5d, 5f। খেয়াল করো যে এই যে চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে আমরা কি লিখছি? 0 এর জন্য আমরা লিখছি s, 1 এর জন্য লিখছি p, 2 এর জন্য লিখছি d, 3 এর জন্য f। এবং পরবর্তী শক্তি স্তরগুলোর জন্য এই 4টা উপশক্তি স্তরই কিন্তু প্রযোজ্য। এই হলো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং আমরা দেখব যে উপশক্তি স্তরগুলো কোথা থেকে আসছে। এসটা আসছে হলো, আমরা দেখছি যে বর্ণালীর সাথে, কোয়ান্টাম সংখ্যার সাথে আমাদের পারমাণবিক বর্ণালী রিলেটেড বা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তো এই যে এস শব্দটা আসছে সার্ট থেকে, পিটা আসছে প্রিন্সিপাল থেকে, ডিটা আসছে ডিফিউশন থেকে, এবং এফ আসছে হলো ফান্ডামেন্টাল থেকে। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের এতটুকু জানলেই যথেষ্ট। এবার আমরা জানব চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। 3 নম্বর হলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 3 নাম্বার বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা।
1896 সালে বিজ্ঞানী জিম্যান উনি লক্ষ্য করলেন যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে পরমাণুর উপশক্তি স্তরগুলো আবার ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রনের অবস্থান আমরা দেখতে পাই যে ত্রিমাত্রিকভাবে ইলেকট্রনের একটা অবস্থান সৃষ্টি হয়। তো এই যে ঘটনা, এই ঘটনাকে আমরা জিম্যান প্রভাবও বলে থাকি। জিম্যান প্রভাব গত ক্লাসে বলেছিলাম আমি, যেটা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে ছিল। তো এই যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে উপশক্তি স্তরগুলো, কোনো একটা উপশক্তি স্তর ত্রিমাত্রিকভাবে কতভাবে বিন্যস্ত হতে পারে, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাপেক্ষে কতভাবে বিন্যস্ত হতে পারে, এটা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারবো, তাকেই আমরা বলবো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করে থাকি এবং এম এর মান হবে, এম সমান হবে 0 হতে শুরু এবং প্লাস মাইনাস এল পর্যন্ত হবে, প্লাস মাইনাস এল পর্যন্ত। অর্থাৎ এল এর মান যত হবে, এম এর মান কিন্তু 0 হতে শুরু হবে এবং প্লাস এল পর্যন্ত যাবে এবং মাইনাস এল পর্যন্ত যাবে। যেমন উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি, এল এর মানগুলো তো অলরেডি আমরা জেনে গেছি 0, সেক্ষেত্রে এম এর মান হবে কত? 0। এল এর মান যদি 1 হয়, এম এর মান হবে 0 আগে লিখলাম, তারপরে এদিকে -1, এদিকে +1। অনেকটা সংখ্যা রেখার মতো। সংখ্যা রেখা তোমরা পড়েছো যে মাঝখানে 0, ডান পাশে আমরা পজিটিভ লিখি, মানে প্লাস সংখ্যাগুলো লিখি, আর বাম পাশে সাধারণত নেগেটিভ সংখ্যাগুলো লিখি। তো এই যে এইভাবে আমরা এম এর মানগুলো পাবো। যদি 2 হয় তাহলে এম সমান হবে 0 +1 +2, আচ্ছা একটু দূরে দূরে লিখি, +1 0, সরি এদিকে মাইনাস লিখি, এদিকে ডান পাশে +1 +2 আর বাম পাশে -1 -2। এল সমান যদি 3 হয়, এম সমান -3 -2 -1 0 +1 +2 +3। এইভাবে আমরা এল এর মান থেকে এম এর মানগুলো পাবো এবং এম এর মান যতগুলো আমরা পাবো, ধরে নেবে যে এম এর মান যতগুলো পাবে অরবিটাল সংখ্যা হবে ততগুলো, কোনো একটা উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হবে ততগুলো। যেমন এই যে এল সমান যখন 0 তখন আমরা বলছিলাম এস উপশক্তি স্তর। তো এস উপশক্তি স্তরের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো অরবিটাল একটাই পাবো, অর্থাৎ এস উপশক্তি স্তর ত্রিমাত্রিকভাবে ভাগ হয় না। এবং আমরা দেখছি যে এস অরবিটাল হলো গোলাকার। আমরা যখন অরবিটালের আকৃতি পড়ব তখন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই যে এস অরবিটালের ক্ষেত্রে, এস উপশক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল কিন্তু একটাই। এল সমান যখন 1 তখন পি উপশক্তি স্তর, এক্ষেত্রে কিন্তু আমরা 3টা অরবিটাল পাবো, পি এক্স, পি ওয়াই, পি জেড। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে পি অরবিটাল থাকবে ওটাকে আমরা বলবো পি উপশক্তি স্তর থাকবে, ওটাকে বলবো আমরা পি এক্স অরবিটাল। ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটা পি ওয়াই অরবিটাল এবং জেড অক্ষ বরাবর যেটা থাকবে সেটা পি জেড অরবিটাল। অরবিটাল কাকে বলে এটা একটু পরেই আমরা জানবো। তো এই যে যখন এল সমান যখন 2 হবে তখন কিন্তু এটা ডি অরবিটাল। তো সেই ক্ষেত্রে আমরা মানগুলো কেমন লিখতে পারি, এটা আমরা লিখলাম ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, এদিকে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তো দেখো এখানে এম এর মান যখন এল এর মান যখন 2 হবে তখন আমরা পাই ডি উপশক্তি স্তর। আর এই ডি উপশক্তি স্তরের কতগুলো অরবিটাল হতে পারে সেটা আমরা জানতে পারছি কোথা থেকে? এম এর মান থেকে।
এম এর মান 5টা হচ্ছে, এই জন্য আমরা বলছি যে ডি উপশক্তি স্তর। ডি উপশক্তি স্তরের 5টি অরবিটাল রয়েছে, যাদেরকে আমরা এভাবে প্রকাশ করি। তোমরা অবশ্যই মানগুলো, এই এম এর মানগুলো কোন অরবিটালের ক্ষেত্রে কত, এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পাবে। আমাদের ইন্টারমিডিয়েটের যে বা একাদশ দ্বাদশ শ্রেণীর যে এনসিটিভি কর্তৃক অনুমোদিত বইগুলো আছে, এই বইগুলোতে পাবে এবং বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তোমরা যে কোনো একটি বই দেখে মুখস্থ করবে, সব বইগুলোতেই ঠিক আছে। আমরা দেখছি যে সব বইগুলোতেই ঠিক আছে। বিভিন্ন ইংলিশ মিডিয়াম বই থেকে সেগুলো লেখা হয়েছে, রেফারেন্স সহ আছে, তো টেনশন নাই এটা নিয়ে। আচ্ছা, তো এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের এ পর্যন্তই। আচ্ছা, সর্বশেষ আমরা আলোচনা করব স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে, বা যেটাকে আমরা বলি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। 4 নাম্বার হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা সাধারণত এস বা এই এম এস দ্বারা প্রকাশ করে থাকি, এবং এই স্পিন কোয়ান্টাম সংখ্যা কাকে আমরা বলবো, এটাকে প্রথমে আমরা আগে এটাই জেনে নেই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা বুঝবো যে একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, যে 2টা ইলেকট্রনের একটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে এবং অন্যটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। একটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অন্যটি বিপরীত দিকে ঘুরবে, এবং ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, অর্থাৎ ক্লক ওয়াইজ যদি ঘুরে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, সেক্ষেত্রে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +12 ধরি, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে ইলেকট্রন, সেই ইলেকট্রনের জন্য আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান সাধারণত আমরা -12 ব্যবহার করে থাকি। তো বিষয়টা এরকম, দেখো যে এই ধরো একটা অরবিটাল, এখানে 2টা ইলেকট্রন আছে। আমরা কিন্তু দেখব যে একটা অরবিটালে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। এটা আমরা ইলেকট্রন বিন্যাস যখন পড়ব তখন দেখব। তো এই যে এই একটা ইলেকট্রন ঘুরবে ঘড়ির কাঁটার দিকে, আরেকটা ইলেকট্রন ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো বিপরীত দিকে যেটা ঘুরবে সেটার জন্য আমরা বলছি -12, আর ঘড়ির কাঁটার দিকে যেটা ঘুরবে সেই ইলেকট্রনের জন্য আমরা বলছি +12। তো এখানে আমরা এভাবে বলতে পারি একটু যে কেন +12 -12 হয়। তো প্লাস মাইনাস তো আমরা বুঝলাম, ধরো 2টা ইলেকট্রনই যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এরকম 2টা ইলেকট্রনই যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আমরা আমাদের হিসাব নিকাশ সুবিধার্থে 2টাই যদি প্লাস হয়, এটাও প্লাস আবার এটাও প্লাস, তাহলে প্লাস প্লাস অর্থাৎ কিন্তু বিকর্ষণ হবে। আবার 2টাই যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, 2টাই যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, সেক্ষেত্রে কিন্তু মাইনাস মাইনাস, অর্থাৎ সেক্ষেত্রেও বিকর্ষণ হবে। তো এই যে 2টা ইলেকট্রন যদি বিকর্ষণ করে পরস্পরকে, তাহলে কিন্তু তারা পাশাপাশি থাকতে পারবে না, অর্থাৎ পরস্পর থেকে কিন্তু অনেক দূরে সরে যাবে। এই জন্যই একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। ফলে হয় কি যে পরস্পরের স্পিনকে নষ্ট করে দেয় বা প্রশমিত করে দেয়, অর্থাৎ যোগফল হয়ে যায় 0। তো এটা +12 কেন হয় আমরা একটু ব্যাখ্যা এভাবে দিতে পারি যে এই ইলেকট্রন তো এইভাবে ঘুরছে, ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরছে। তো একটা বৃত্তাকার পথ কমপ্লিট করতে কত ডিগ্রি ঘূর্ণন দরকার হয়? 360 ডিগ্রি। আবার ইলেকট্রনটা আবার কিন্তু নিজ অক্ষের চারিদিকে ঘুরছে।
ইলেকট্রনটা কিন্তু নিজ অক্ষের চারিদিকে ঘুরছে। তোমরা যেমন লাটিমকে দেখছো, যেমন এই ধরো এই কলমের ক্যাপটা যদি আমি এভাবে ঘোরাই, তো এই ক্যাপটা কিন্তু কলমের চারিদিকে ঘুরছে। কলমের চারিদিকে, অর্থাৎ কলমটা যদি এই ক্যাপের অক্ষ হয় তাহলে নিজ অক্ষের চারিদিকে ঘুরছে। আবার এটা হলো নিজ অক্ষ। আবার আমরা বলছি যে এই ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, অনেকটা আমাদের পৃথিবী এবং সূর্যের মতো। তো এই যে আহ্নিক গতি এবং বার্ষিক গতির মতো নিজ অক্ষের চারিদিকে যে ঘুরছে এটাকে আমরা বলি আহ্নিক গতি, আর সূর্যের চারিদিকে যে ঘুরছে এটাকে আমরা বলি বার্ষিক গতি। তো এই যে এখানেও 360 ডিগ্রি, অর্থাৎ এই ঘূর্ণনটা যদি আমরা স্পিন যদি আমরা নির্ণয় করতে চাই, স্পিন সমান হবে আমাদের এই 360 ডিগ্রি, অর্থাৎ তাত্ত্বিক মান 360 ডিগ্রি, আর নিচে হবে 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি, অর্থাৎ 360 ভাগ 720, হিসাব করে দেখো 720 হবে, অর্থাৎ হাফ হবে। এইভাবে আমরা হাফের বিষয়টা ব্যাখ্যা দিতে পারি। অথবা একটা স্পিনের, একটা ইলেকট্রনের ক্ষেত্রে ধরো একটা অরবিটাল এরকম 2টা ইলেকট্রন আছে, তো এই প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে তুমি যদি স্পিন নির্ণয় করতে যাও, সম্ভাব্য স্পিন যদি নির্ণয় করতে যাও, তাহলে আমাদের কেমন হবে যে সম্ভাব্য স্পিন হবে, অর্থাৎ স্পিন হবে 1 প্লাস, অর্থাৎ অনুকূল স্পিন ডিভাইডেড টোটাল স্পিন, অর্থাৎ হাফই হবে। তো এইভাবে আমরা হাফটা আমরা ব্যাখ্যা দিতে পারি যে কেন প্লাস হাফ হলো, কেন হাফ হলো, প্লাস হাফ মাইনাস হাফ, এটা ঘূর্ণনের দিকের উপর ভিত্তি করে আমরা এটা ব্যাখ্যা দিব। তো এইভাবে আমরা 4টি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে ইলেকট্রনের পূর্ণ পরিচয় সম্পর্কে ধারণা লাভ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবে বা ব্যাখ্যা দিতে পারবে। আর আগামী ক্লাসে আমরা চেষ্টা করব, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা চেষ্টা করব যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানার, ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি সম্পর্কে জানার। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই দোয়া করি সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।